নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপির কেন্দ্রীয় যে মন্ত্রিসভা এবং তাদের যে সিদ্ধান্ত, তাকে চ্যালেঞ্জ করে একদম সরাসরি বিজেপির যে মার্গদর্শন মন্ডলী, সেখান থেকে 57 জন একটা চিঠি লিখলেন। কাকে লিখলেন জানেন? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইকে। এবং কোথাও গিয়ে একদম নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লিখলেন, তেমনই কিন্তু মনে করছে পর্যবেক্ষক মহল। এবং এই মুহূর্তে মুরলী মনোহর যোশী তার নেতৃত্বে যে চিঠিটা গিয়েছে, সেটা কিন্তু অবশ্যই একটা বড় সড় এফেক্ট ফেলবে। এই মুহূর্তে কিন্তু নরেন্দ্র মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলছে না দেশে। 2024 সালের পর থেকে আরএসএস বিভিন্ন যারা মন্ত্রী রয়েছেন, যারা এমপি রয়েছেন, তারা কিন্তু তাদের মতন করে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন সময় বলেছেন। আপনাদের গতকালই দেখিয়েছিলাম যে বসুন্ধরা রাজে, তিনি রাজস্থানের একজন মুখ বিজেপির পক্ষ থেকে, কিন্তু আরএসএস পন্থী তিনি মুখ। এবং রিসেন্টলি তিনি কিন্তু সরাসরি মোহন ভাগবত তার সঙ্গে মিটিং করেছিলেন এবং তিনি সরাসরি একদম স্টেজের মধ্যে ভরা মঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো মতেই কিন্তু ভালো আচরণ করা তো দূরের কথা, তিনি অভিবাদনটা পর্যন্ত জানালেন না হাত জোড় করে। এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুরলী মনোহর যোশী, যিনি একদম সরাসরি মার্গদর্শন মন্ডলীতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ক্ষমতায় আসার পরে 2019 সালেই, একদম যখন তার 75 বছর পেরিয়ে গিয়েছে, তখন তাকে মার্গদর্শন মন্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই মুরলী মনোহর যোশীর নেতৃত্বে এবার সরাসরি চিঠি লেখা হলো এবং চিঠির সাবজেক্ট আপনাদের বলবো, 4 ধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, সেটাকে নিয়ে একটা রাস্তার পরিকল্পনা করেছিল মোদী সরকারের ক্যাবিনেট, সেটাকে একদম সরাসরি পাস করেছিল সেই যে আইনটা। এবং সেইখান থেকেই সরাসরি সেটার উপর আপত্তি জানিয়ে মুরলী মনোহর যোশী সহ 57 জন বিজেপি এবং আরএসএস পন্থী মানুষ, যাদের মধ্যে এমপিরা উপস্থিত, যাদের মধ্যে লেখক উপস্থিত, যাদের মধ্যে সাহিত্যিকরা উপস্থিত, সবাই কিন্তু এটাকে একদম চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন। সেই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আজকে দেখতে থাকুন শেষ অবধি, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন 2020 সালে যখন নরেন্দ্র মোদী সরকার একদম পিকে রয়েছে, 2020 সালে 19 সালে তারা একদম সপ্তদশ লোকসভা নির্বাচনে 303টে আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিল। সেই সময় তারা যে কাজগুলো করছিল, একদম তাদের ইচ্ছে মতন কাজ করছিল। এবং সেই সময় একটা আইন তারা পাশ করায়, কিংবা সরাসরি একটা প্রস্তাব তারা আনে, এবং সেখানে বলা ছিল হচ্ছে যে হিন্দুদের যে 4টে ধাম, সেখানে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চারটে যে ধাম রয়েছে, এই 4টে ধামে বছরের একটা পার্টিকুলার সময় যাওয়া যায়। তার কারণ সেই ধামগুলোতে যে জায়গায় সেগুলো অবস্থিত, সেখানে অবশ্যই বাদ বাকি সময়টা এতই বরফ পড়ে, এবং সেগুলোকে পাহাড় কেটে যদি রাস্তা বড় না করা যায়, তাহলে সেখানে মানুষ যেতে পারবেন না। এবং সেখান থেকেই নরেন্দ্র মোদী সরকার একটা প্রস্তাব আনেন যে 5.5 মিটারের রাস্তা পাহাড় কেটে যে আছে, সেটাকে যদি 12 মিটার পর্যন্ত বাড়ানো যায়, তাহলে 365 দিন অর্থাৎ সারা বছর মানুষ কিন্তু সেখানে যাতায়াত করতে পারবে। এবং এই যে একটা আইন বা এই যে একটা প্রস্তাব আনা হয়, সেটাকে কিন্তু একদম ক্যাবিনেট থেকে পাসও করানো হয়। এবং তার পরবর্তীতে সেই একদম যে প্রস্তাবটা, সেটা চলে যায় সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে যে শুনানিটা যায় সুপ্রিম কোর্ট থেকে, তখন কিন্তু সরাসরি সেটাকে গ্রান্ট করে দেওয়া হয় যে প্রস্তাবটা এসেছে তাতে কোনো অসুবিধা নেই, 5.5 মিটারের রাস্তা সেটাকে 12 মিটার করা যেতে পারে। এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, উত্তরাখণ্ডে বারংবার যে বন্যা এসে পাহাড়ে ধস ফেলে দিচ্ছে এবং পাহাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে যদি আরো রাস্তা কাটা হয়, অর্থাৎ রাস্তা চওড়া করা হয়, 5.5 মিটারের রাস্তাকে যদি আরো কেটে বড় করা হয়, তাহলে পাহাড় কেটেই রাস্তা বড় করতে হবে। এবং সেই জায়গায় একদম গিয়ে একদম জেসিবি ঢুকিয়ে বা বলা যেতে পারে বুলডোজার ঢুকিয়ে পাহাড় ভেঙে যদি রাস্তা বড় করতে হয়, সেই ক্ষেত্রে যদি আরো বড় দুর্যোগ পরবর্তীতে দেখা যায় বা পাহাড়ে ধস নামে, সেটা কিন্তু একটা বড় সড়ো ক্ষতির কারণ হিসেবে দেখা যাবে। এমনিতেই উত্তরখণ্ডে যে পাহাড়গুলো রয়েছে বা যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে, সেগুলো প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে রিসেন্টলি। এবং মুরলী মনোহর যোশী কেন এই চিঠিটা লিখছেন, তিনি নিজে একজন পাহাড়ি মানুষ, এবং সেই জায়গা থেকে তিনি সেই চিঠিটাকে লিখে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন যে রিভিউ অ্যান্ড রিকল করতে সুপ্রিম কোর্টের যে আগের যে আদেশটা ছিল, 2021 সালে সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছিল, যেটা করা যেতে পারে, দেশের ক্যাবিনেট যেটা চাইছে সেটা করা যেতে পারে, সেই ক্ষেত্রে সেটাকে আবার রিভিউ এন্ড রিকল করতে বলেছে। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে NH-12 সেটাকে যদি বড় করা হয়, অর্থাৎ পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তা, সেগুলোকে যদি বৃহৎ করা হয় 5.5 এবং তার প্রায় ডবল 12 মিটারের যে রাস্তা, সেটা করার যে প্রস্তাব, সেটাকে আদৌ করা সম্ভব, সেই প্রশ্ন এই চিঠিতে রয়েছে। এবং সেই চিঠি শুধুমাত্র মুরলী মনোহর যোশী সহ তার সঙ্গে KN গোবিন্দাচারিয়া, একদম RSS এর পক্ষ থেকে, তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং আইডিওলজিক্যালি
আরএসএস এর তিনি কিন্তু পূর্ব একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমর্থক, শুধু তাই নয় পদাধিকারীও ছিলেন। তার সঙ্গে রামচাঁদ গুহ, তিনি একজন গুরুত্বপূর্ণ লেখক, হিন্দি লেখক, এবং সেই রামচাঁদ গুহ সহ 57 জন সরাসরি সেই চিঠিতে সাইন করে সেই চিঠিটা পাঠানো হয়েছে সিজিআই বি.আর. গাওয়াইয়ের কাছে। রিভিউ এন্ড রিকল, আপনাদের আদেশ, আপনারা আরো একবার ভাবনা চিন্তা করুন এই প্রেক্ষিতে। এবং তার সঙ্গে মুরলী মনোহর যোশী সরাসরি এই যে চিঠিটা লিখেছেন সেখানে কিন্তু আরএসএস সম্পূর্ণ বিষয়টার থেকে ব্যাক করছে, অর্থাৎ আরএসএস এর পক্ষ থেকে সম্পূর্ণ এই যে চিঠি লেখার বিষয়টা, এই যে 4 ধামকে মোদী সরকার যেটা রাস্তা বানাতে চেয়েছিল সেটা আদৌ ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা সেইটা যে তারা আরেকবার চ্যালেঞ্জ করেছে বলা যেতে পারে। মুরলী মনোহর যোশী এই চিঠিটা চ্যালেঞ্জ করা, এবং কাকে চ্যালেঞ্জ করা, এই চিঠিটা সুপ্রিম কোর্টকে লেখা কি আদৌ সুপ্রিম কোর্টকে লেখার জন্য, নাকি কোথাও গিয়ে নরেন্দ্র মোদী 2020 সালে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করা, এই প্রশ্ন এই মুহূর্তে উঠবেই। তার কারণ সুপ্রিম কোর্টে বিষয়টা গিয়েছিল সাধারণভাবে একদম ক্যাবিনেটে পাস হওয়ার পরে, এই যে একটা সংকল্প নেওয়া হয়েছিল সেই সংকল্পটা আসার পরে ক্যাবিনেটে পাস হয়েছিল মোদী সরকারের ক্যাবিনেটে, তারপরে তো গিয়েছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু সুপ্রিম কোর্টকে এই চিঠিটা লেখা এবং সুপ্রিম কোর্টকে রিভিউ করতে বলার মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে মুরলী মনোহর যোশী এই মুহূর্তে চ্যালেঞ্জ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সরকার চলছে সেই সরকারকেই, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে আপনাদেরকে মনে করিয়ে দিই যে কয়েকদিন আগে আপনাদেরকে খবরও দিয়েছিলাম আমরা, মুরলী মনোহর যোশী তিনি একদম ফেরোসাস হয়ে উঠেছেন, তার বয়স অনেক 90 বয়স, এবং তিনি এই মুহূর্তে কয়েকদিন আগে গিয়েছিলেন আরএসএস একটি কার্যক্রমে যেখানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, এবং সেখানে তিনি একদম অমর্ত্য সেনকে কোট করেন, এবং অমর্ত্য সেনকে কোট করে দেশের যে ইকোনমিক্যাল অবস্থাটা সেটা যে কোথাও গিয়ে তার আদপে অবস্থাটা ভালো নয় সেরকম একটা রীতিমতন তিনি কিন্তু ব্যাখ্যা দেন, যার জন্য তিনি 70টা স্লাইড ব্যবহার করেন। 70টা স্লাইড বলতে 70টা পিকচার তিনি ব্যবহার করেন, এবং তিনি পয়েন্ট আউট করে অমর্ত্য সেনকে কোট করে তিনি কিন্তু দেখিয়ে দেন যে দেশের ইকোনমিক্যাল অবস্থা যেটা দেখানো হচ্ছে যে আমরা কয়েকদিনের মধ্যে 3 নম্বর ইকোনমি হয়ে যাব সারা পৃথিবীর মধ্যে, আমরা যেমন জাপানকে ছাড়িয়ে এসেছি ইকোনমিক দিক থেকে সেইভাবে আমরা 3 নম্বর ইকোনমি হয়ে যাব, সেটা হয়তো ওপর কিন্তু ভেতরের অবস্থাটা কি সেই সম্বন্ধে মুরলী মনোহর যোশী কিন্তু টিপ্পণী করেছিলেন, এবং তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যদি কোনো দেশের আর্থিক সফলতা সেই দেশের আয় দিয়ে শুধুমাত্র বিচার করা হয় তাহলে কল্যাণকর কাজের যে লক্ষ্য সেগুলো কোথাও পেছনে চলে যায়, অর্থাৎ সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের লক্ষ্য, তাদের জন্য যে কল্যাণ করার উদ্দেশ্য সেটা কিন্তু পেছনে চলে যায়। মানুষ শুধু টাকা কামানোর দিকে তখন ছোটে, বা দেশ শুধু টাকা কামানোর দিকে ছোটে। ভারতবর্ষে 80% মানুষ এখনো পর্যন্ত ফ্রিতে রেশন পায় বলে কিন্তু তারা খেতে পায় দুবেলা, সেটাও আমাদের মনে রাখতে হবে। এবং অবশ্যই আপনাদের মনে থাকবে যে কোভিড কালীন সময়ে হঠাৎ করে কিছু ব্যবসায়ী, তারা কিন্তু দেশের মধ্যে আগে অবশ্যই ছিলেন কিন্তু তাদের ব্যবসাও চলছিল, কিন্তু হঠাৎ করে কোভিড কালীন সময় থেকে তারা অনেকটা উন্নতি সাধন করতে শুরু করেন, সেরকম চিত্রগুলো দেখা দিয়েছে। এবং দেশের যে ইকোনমিটা সেটা কিন্তু একদম বেস করে আছে মধ্যবিত্তের উপর, এবং 50 to 60% মধ্যবিত্ত কিন্তু এই দেশের ইকোনমিটাকে একদম সমতা রেখে চালাচ্ছে, এবং তাদের রোজগারের ভিত্তিতে দেশের ইকোনমিটা চলছে। সেই কথাগুলো মুরলী মনোহর যোশী পয়েন্ট আউট করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের দেশের ইকোনমিতেই একমাত্র অল্টো চলে, এবং একই সাথে একই রাস্তায় বিএমডব্লিউ বা মার্সিডিজ এর মতন গাড়িও চলে, লাক্সারি কারও চলে। সুতরাং সেই যে ইকোনমিটা আমাদের বৈচিত্র্যপূর্ণ ইকোনমি, কিন্তু সেটার দিকে আরো জোর দেওয়া উচিত, গরিব মানুষের হাতে যাতে টাকা পৌঁছায় সেটার দিকে জোর দেওয়া উচিত, এবং সেই কল্যাণকর কাজগুলো করা উচিত। এই যে মুরলী মনোহর যোশী সামগ্রিকভাবে একবার অর্থনীতি নিয়ে, একবার যে 4 ধামের রাস্তা সেগুলো নিয়ে, অর্থাৎ দেশের সরকার মোদী সরকারকে বারংবার একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানো, এবং এই যে কাজগুলো করছেন তিনি তো জানেন যে এই কাজগুলো নরেন্দ্র মোদীকে অ্যাটাক করার জন্যই তিনি করছেন, এবং শুধুমাত্র তিনি জানেন তাই নয়, তার সঙ্গে কে জানেন, একদম আরএসএস প্রধান মোহন ভাগবত। কারণ এর আগের দিনের যে সভা যেখানে অর্থনীতি নিয়ে তিনি কথা বলেছিলেন, মুরলী মনোহর যোশী বিদ্যান মানুষ, তিনি ডক্টরেট তখনকার সময় এবং প্রফেসর ছিলেন, তার পরবর্তীতে তিনি একদম ফুল টাইম রাজনীতিতে আসেন। সেই মুরলী মনোহর যোশী যখন বক্তব্যটা রেখে চলে যান, তখন আরএসএস প্রধান মোহন ভাগবত যখন বলতে ওঠেন একই কার্যক্রমে, তখন তিনি বলেন যে যা বলার তো মুরলী মনোহর যোশী সাহেব বলেই দিয়েছেন, আমার আর বিশেষ কিছু বলার নেই। সুতরাং কোথাও গিয়ে আরএসএস এর কিন্তু একটা মদত রয়েছে এই কথাগুলোর উপর, এবং নরেন্দ্র মোদী সরকার যা সরকার চালাচ্ছে তাতে কিন্তু খুব একটা খুশি নয় আরএসএস, এবং সেটা কিন্তু বারংবার প্রমাণিত। মুরলী মনোহর যোশীর কথায় কখনো প্রমাণিত, কখনো একদম নীতিন গাডকারি তার কথায় প্রমাণিত। বিভিন্ন সময় কিন্তু আরএসএস পন্থী যে নেতারা তারা কিন্তু তাদের মতন করে বক্তব্য রাখছেন, এবং অটল বিহারী বাজপেয়ীর সময়কার যারা লোকজন তারা কিন্তু এই মুহূর্তে বহু লোক চলে গিয়েছেন মার্গদর্শন মন্ডলীতে, এবং সেখান থেকে এই মুহূর্তে তারা তাদের মতন করে আবার একটা নতুন প্রেক্ষাপট তৈরি করতে চাইছেন। নরেন্দ্র
মোদী অমিত শাহের গুজরাট লবির যে দাপট সেটা কোথাও গিয়ে 2024 পর্যন্ত এতটাই ছিল, তারা কথাই বলতে পারেননি, কিন্তু সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে যেহেতু বেশ খানিকটা কমে গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই, সেই জন্য কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী অমিত শাহকেও কোথাও গিয়ে মাথা নোয়াতে হচ্ছে আরএসএস এর কাছে, এবং আরএসএস ও বেশ খানিকটা রাশ টেনে ধরতে চাইছে এই তাদের যারা একদম রীতিমতো নিজের মানুষ বলা যেতে পারে, মুরলী মনোহর যোশী, কখনো বসুন্ধরা রাজে, তাদের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আরএসএস, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।